ক্লাস 8-এর স্টুডেন্ট, তোমাদের কাছে আজকে আমি হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করছি। তো তোমাদের তো সামনেই সেকেন্ড টার্ম পরীক্ষা আসছে। তো এই সেকেন্ড টার্ম পরীক্ষায় তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে হিস্ট্রি বইয়ের পরীক্ষাতে। তো এই চতুর্থ অধ্যায়ে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে তার নাম হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। চ্যাপ্টারটা আশা করি তোমরা সবাই পড়েছো। তো এখান থেকে হয়তো তোমাদের অনেকেরই কোশ্চেন অ্যান্সার বের করতে অসুবিধা হচ্ছে বা পড়তে অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিজের মতো করে ছোট করে লিখে তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি। তো দেখো, নাম্বার 1-এ কী কোশ্চেন রয়েছে, ভীষণই ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে? অ্যান্সার হলো 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক যে বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলে। নাম্বার 2, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? অ্যান্সার হলো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চালু করেন। নাম্বার 3, চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী কি করা হয়? অ্যান্সার হলো চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী নাম্বার 1, সমস্ত জমিতে নির্দিষ্ট কর ধার্য করা হয়। নাম্বার 2, জমিদার নির্ধারিত কর সময় মতো কোম্পানিকে দিতে পারলে জমিতে তার অধিকার স্থায়ী হতো। নাম্বার 3, সময় মতো নির্ধারিত কর বা খাজনা জমা না দিতে পারলে জমিদারের জমি কোম্পানি কেড়ে নিত। এবার আসছি নাম্বার 4-এর কোশ্চেনে। দেখো, নাম্বার 4-এ কী কোশ্চেন রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা কুফলগুলি কি ছিল? অ্যান্সার হলো, এখানে 1 নম্বর 2 নম্বর করে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। তো এখানে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হলো নাম্বার 1-এর, জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। নাম্বার 2, কৃষকের অধিকার অগ্রাহ্য করে তাদের প্রজায় পরিণত করা হয়। নাম্বার 3, কৃষকেরা জমিদারদের অনুগ্রহ মানে তো তোমরা নিশ্চয়ই জানো, দয়া। তো অনুগ্রহ বা দয়া নির্ভর হয়ে পড়েছিল। নাম্বার 4, উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হতো, এমনকি কৃষকদের থেকে বেআইনি করও আদায় করা হতো। নাম্বার 5, প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকেরা চড়া হারে খাজনা দিতে না পারলে তাদের জমি বাজেয়াপ্ত করা হতো। এবার আসছি নাম্বার 5-এর কোশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রায়তোয়ারি বন্দোবস্ত কাকে বলে? ভারতের মাদ্রাজ অঞ্চলে বড় ধরনের জমিদার বিশেষ না থাকায় ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকের সঙ্গেই ব্রিটিশ কোম্পানি করতে চেয়েছিল। একেই রায়তোয়ারি বন্দোবস্ত বলে। এই রায়তোয়ারি বন্দোবস্তের শর্ত কী ছিল? অ্যান্সার হলো, ঠিক সময়ে রায়তকে অর্থাৎ কৃষককে ভূমি রাজস্ব জমা দিতে হবে। এবার আসছি নাম্বার 7-এর কোশ্চেনে। রায়তোয়ারি বন্দোবস্তের ফলাফল লেখো, অর্থাৎ রায়তোয়ারি বন্দোবস্তের ফলে কি হয়েছিল? অ্যান্সারে নাম্বার 1-এ যেটা রয়েছে সেটা বলছি, কৃষকেরা ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসেবে জমিতে চাষের অধিকার পেয়েছিল। নাম্বার 2, বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। নাম্বার 3, নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদের উৎখাত করে সেই জমি অন্য কৃষককে দিয়ে দেওয়া হতো। উৎখাত করা মানে কি? তুলে দেওয়া হতো। ঠিক আছে, তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হতো। এবারে আসছি নাম্বার 4, মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো। নাম্বার 5, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার পরিমাণ কিন্তু কখনোই কমানো হতো না। এবার আসছি নাম্বার 8-এর কোশ্চেন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। মহল কথাটির অর্থ কী? মহলওয়ারি বন্দোবস্ত কাকে বলে? মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকার ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে ব্যবস্থা চালু করা হয়েছিল তাকেই মহলওয়ারি বন্দোবস্ত বলা হয়। এক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার চুক্তি করত মহলের জমিদার বা প্রধানের সঙ্গে। নাম্বার 9,
মহলোয়ারি বন্দোবস্তের ফলে কি হয়েছিল? অ্যান্সারে যেটা নাম্বার 1-এ দেওয়া রয়েছে সেটা হলো নির্দিষ্ট সময় অন্তর উঁচু হারে রাজস্ব ধার্য করা হতো। নাম্বার 2, রাজস্বের বাড়তি বোঝা মেটাতে কৃষকদের ধার করতে হতো এবং ধার শোধ করতে না পারলে অত্যাচার সহ্য করতে হতো। নাম্বার 3, বেশিরভাগ ক্ষেত্রে জমিগুলি মহাজন ও ব্যবসায়ীদের হাতে চলে যেত। এবার আসছি নাম্বার 10 কোশ্চেনে, এবং এটি আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। সূর্যাস্ত আইন কাকে বলে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট তারিখে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থাকেই সূর্যাস্ত আইন বলা হয়। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। তো এই হলো আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। তো তোমরা এগুলো খুব ভালো করে মন দিয়ে পড়বে, হ্যাঁ, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? আরও তোমাদের এই যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তোমাদের যদি ভালো লাগে আমার এই লেখা, হাতে লেখা কোশ্চেন অ্যান্সার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের আরও প্রয়োজন আছে কি না। তাহলে আমি আবার তোমাদের কাছে কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের যে বন্ধুরা রয়েছে ক্লাসে পড়ে তোমাদের সাথে একসাথে, তাদেরকে এই চ্যানেলটি তোমরা শেয়ার করে দিও যাতে ওরাও উপকৃত হয়, ঠিক আছে? তাহলে আজকের মতন এই পর্যন্তই রইল। আবার তোমাদের কাছে আমি পরের ভিডিওতে আবার আসবো।